ঘটনা দিয়ে, যে ঘটনাটা আমাদের একজন লিসনার পাঠিয়েছেন রাজশাহী থেকে, এবং তিনি লিখেছেন যে ভূত জিন যেটাই বলেন না কেন, যিনি এক্সপেরিয়েন্স করেছেন তিনি ছাড়া আর কেউ এর বাস্তবতা বুঝবেন না। এবং আমার এই ঘটনাটা আজ থেকে 2 বছর আগে হয়েছিল। একবার কলেজ ছুটি হলে আমি দাদা বাড়িতে যাওয়ার ডিসিশন নেই। আমি রাজশাহী থাকি, আমার দাদা বাড়ি নাটোরে আমি রাত 8টার দিকে পৌঁছাই। ওখানে কিছু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে দাদাবাড়ির দিকে রওনা দেই, এবং যে জায়গায় রিক্সা কিংবা ভ্যান পাওয়া যায় ওখানে 10টার সময় যাই। তখন শীতকাল ছিল, আশেপাশে লোকজন ছিল না, মাত্র দুটা ভ্যান দাঁড়ানো ছিল, এবং মোড়ের উপরে একটা টি স্টলে 3জন মানুষ দেখে ভাবলাম ওখানে হয়তো ভ্যান চালক আছে। ওখান থেকে আমার দাদাবাড়ি 5 কিলোমিটারের ভেতরে গ্রামের মধ্যে একজন ভ্যান চালক পেলাম, কিন্তু তিনি একা আমাকে নিয়ে যেতে রাজি হলেন না। ভাড়া বেশি দিতে চাইলাম, তবুও তিনি রাজি হলেন না। এমন সময় দূর থেকে একজন বয়স্ক ব্যক্তি যেতে চাইলেন। তিনি দোকান থেকে একটু দূরে দাঁড়িয়েছিলেন। একজন বয়স্ক মানুষ যেমন পাঞ্জাবি পায়জামা পরেন তিনি তাই পরা ছিলেন। তার মুখ ভর্তি সাদা দাড়ি ছিল। এবারে ভ্যান চালক বললেন, যাই আল্লাহর নাম করে। তিনি ভ্যান নিয়ে আসার পর আমি ভ্যানের সামনের দিকে বসলাম, আর বয়স্ক মানুষটি ভ্যানের পিছনে বসলেন। এবং তিনি যখন বলছেন তখন অদ্ভুত সুন্দর একটা গন্ধ আমি পেলাম। তিনি যখন বসছেন আর কি ভ্যানে, তখন এটা অদ্ভুত সুন্দর গন্ধ পেলাম। আমি ভাবলাম যে বুড়ো মানুষ হয়তো ভালো কোনো আতর মেখেছেন। যাই হোক, ভ্যান চলতে শুরু করলো। রাস্তায় এক জায়গায় একটা বড় বটগাছ আছে। লোকে বলে অনেক আগে ওখানে নাকি কয়েকটা কবুতর ছিল। জায়গাটা নিয়ে অনেক উইয়ার্ড কাহিনী শোনা যায়। ভ্যান চালক বেশ জোরেই ভ্যান চালাচ্ছিল। হঠাৎ আমি খেয়াল করলাম বয়স্ক মানুষটা আমার পিছনে বসলেও আমি তার আতরের গন্ধ বেশ তীব্রভাবেই পাচ্ছি। তিনি যেহেতু পিছনে বসে আছেন আর ভ্যান বেশ জোরে চলছে, তাই বাতাসে গন্ধটা সামনে আসার কথা না, কিন্তু আমি বেশ তীব্রভাবেই গন্ধ পাচ্ছি। আমি ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিলাম না। ওই বটগাছটা থেকে যখন প্রায় হাফ কিলোমিটার দূরে আমরা তখন একটা বিশ্রী গন্ধ পেলাম। আমি ভ্যান চালককে জিজ্ঞাসা করলাম যে এখানে কিছু মরে পড়ে আছে কিনা, যেমন কুকুর কিংবা অন্য কিছু। ভ্যান চালক বললেন যে দিনে এমন গন্ধ পাইনি কিংবা কিছু দেখিনি। হঠাৎ সে বলল, ভাই দেখেন সামনে কোথায় যেন আগুন লেগেছে। আমিও সামনে তাকিয়ে দেখলাম বেশ দূরে কোথায় যেন আগুন লেগেছে। এমন সময় পিছন থেকে বয়স্ক লোকটা বললেন, তুমি তোমার মতো ভ্যান চালাও। এদিকে যখন আমরা বটগাছটার কাছাকাছি আসলাম, তখন হঠাৎ খুব জোরে বাতাস শুরু হলো। মনে হচ্ছিল ঝড় হচ্ছে, অথচ তখন ডিসেম্বর মাস, ঝড় হওয়ার কথা না। এবারে আবার ওই বয়স্ক মানুষটা বললেন, তুমি তোমার মতো ভ্যান চালাও। রাস্তায় হঠাৎ অনেকগুলো বিড়াল কুকুর এসে হাজির হলো। তারা বারবার ভ্যানের সামনে পড়ে, আর ভ্যান চালক হুটহাট বলে তাদের তাড়ানোর চেষ্টা করে। কোনো মতে আমরা ওই এলাকাটা পাড়ি দেওয়ার পরে সব ঠিক হয়ে যায়। বাড়ির কাছাকাছি এসে আমি ভ্যানের পেছনে তাকালাম। উদ্দেশ্য ছিল ওই বয়স্ক মানুষটাকে জিজ্ঞাসা করা যে তিনি কোথায় যাবেন, কিন্তু অবাক হয়ে দেখলাম পেছনে কেউ নেই। অথচ এর মাঝে ভ্যান কোথাও থামেনি যে মানুষটা নেমে পড়বেন। আমি ভ্যান চালককে কথাটা বলতেই সে যখন একটু পিছনে তাকায়, তখনই ভ্যানটা উল্টে যায়। এরপর আমার আর কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দাদা বাড়িতে। আমাকে জানানো হলো যে আমাকে আর ভ্যান চালককে অজ্ঞান অবস্থায় বাড়ি থেকে একটু দূরে পাওয়া গেছে, আর ভ্যানের চাকাগুলো বাঁকা হয়ে গেছে। ভ্যান চালকের হাতে বেশ কিছু টাকা দিয়ে বিদায় করে দেই। ওই দিন বিকাল থেকে আমার খুব জ্বর আসে। রাতে যখন ঘুমাতে গেছি, হঠাৎ রাস্তায় পাওয়া সেই বাজে গন্ধটা আমার ঘর ভরে যায়। আমি খুব ভয় পেয়ে যাই। হঠাৎ আবার সেই বয়স্ক ব্যক্তির আতরের গন্ধ পাই। আমি চোখ খুলে তাকাই। আমার ঘরের লাইট অফ করা ছিল, কিন্তু চোখ মেলেই দেখি সেই বয়স্ক মানুষটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন, আর তার শরীরের আলোয় চারিদিক ভরে গেছে। তিনি আমার দিকে তাকিয়ে হাসছেন। এবার তিনি আমাকে বললেন, ভয় পেও না, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আরো অবাক হলাম এটা দেখে যে তিনি কথাগুলো বললেন, অথচ তার ঠোঁট নড়ল না।
যাই হোক, এবং আমার শেষ যেটুকু মনে পড়ছে যে বয়স্ক মানুষটা আমার মাথার দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন, আর তারপরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর থেকে আমার আর সেরকম কোনো প্রবলেম হয়নি, তবে এখনো আমি মাঝে মাঝে ওই বয়স্ক মানুষটার গন্ধ পাই। এরকম অদ্ভুত কিছু ঘটনা রেগুলারই ঘটে, এবং এই ধরনের ঘটনা নিশ্চয়ই আপনাদেরও আছে। এবং আমি রিসেন্টলি একটা খুব উইয়ার্ড একটা ঘটনা শুনেছি। আমি রিসেন্টলি একটা মুভি দেখেছি, মুভিটার নাম আমি আপনাদেরকেও বলবো, সেটা হচ্ছে ইনসিডিয়াস, এন্ড এটা আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। আর যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে যে মাঝে মাঝে কিছু মানুষ যারা কিনা কোমায় চলে যায় এবং আবার তারপরে ফিরে আসে, তাদের মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। তারা ফিরে এসে যে সমস্ত ঘটনা বলেন, সেই সমস্ত ঘটনাগুলো খুব অদ্ভুত। সেগুলো নিয়ে আমরা আজকে শো মাঝখানে আলোচনা করব, আপনাদেরকে জানিয়ে দেব যে অনেকেরই এরকম হয়েছে যে দেখা গেছে যে তিনি প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেছেন, এই সময় হঠাৎ করে তিনি আবিষ্কার করলেন যে অপারেশন থিয়েটারের মধ্যে তিনি একটা কর্নারে দাঁড়িয়ে আছেন এবং দেখতে পাচ্ছেন তাকে নিয়েই ডাক্তাররা ব্যস্ত, তার অপারেশন চলছে। এরকম অদ্ভুত কিছু ঘটনা আমি শুনেছি, এবং এরকম অদ্ভুত কিছু ঘটনা আমি জেনে খুবই অবাক হয়েছি, এবং নিশ্চয়ই আপনাদেরও খুব অদ্ভুত লাগবে এই ঘটনাগুলো। একজন তিনি আমাকে বলেছেন, আমাকে এসএমএস করেছেন, এবং তার নামটা হচ্ছে শান্ত। শান্ত জাপান থেকে এসএমএসটি করেছেন, এবং তিনি বলছেন যে সময়ের প্রবাহে আচ্ছা প্রথম যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে 30 এপ্রিল 1999। তিনি বলেন যে আমরা তখন চিটাগংয়ে থাকতাম, আমি ক্লাস 5-এ পড়তাম। নর্মালি বড় হয়ে যাওয়ার কারণে আমাকে আলাদা রুমে থাকতে হতো, এবং আমি, বাবা, মা, ছোট বোন থাকতো আরেক রুমে। 30 এপ্রিল রাতেও অন্যান্য সাধারণ রাতের মতো ঘুমাতে গেলাম। ঘুমানোর পর খুব অদ্ভুত একটা কিছু হলো। আমি বলছি না স্বপ্ন দেখেছি, কারণ আমি জানি না যে স্বপ্ন নাকি বাস্তব। দেখলাম একজন মহিলা আমার বেডের কাছে দাঁড়ানো। মহিলাকে দেখার সাথে সাথে আমি বিছানায় উঠে বসলাম। বসার পর আমাকে বলল, চলো আমরা আজ ঘুরবো আর দেখবো। ঠিক উনি ব্র্যাকেটে আবার লিখে দিয়েছেন, ঠিক যেভাবে লিখলাম সেভাবেই মহিলা কথাটা বলেছিল। আমি আবার রিপিট করছি, চলো আমরা আজ ঘুরবো আর দেখবো। আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতেই আমি দেখলাম আমাদের গ্রামের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি, এবং আশেপাশে অনেক মানুষ, আমার চাচা চাচি, ফুপা ফুপু, সবাই কান্না করছে। আমি অবাক হয়ে সব দেখছিলাম। হঠাৎ করে কে যেন চিৎকার করে বলল, লাশ এসে পড়েছে। এবং অনেকটা আমার মতো দেখতে একটা ছেলে দৌড় দিয়ে নদীর দিকে যাচ্ছে। আমিও ওই ছেলেটির পেছনে দৌড় দিলাম। নদীর ঘাটে গিয়ে দেখি আমার মামা, চাচা এবং আরো কিছু পরিচিত মুখ একটা কফিন নামাচ্ছে, এবং নৌকার ভেতর আমার আম্মা চিৎকার করে কাঁদছে। আম্মাকে কয়েকজন মিলে ধরে নৌকা থেকে নামাচ্ছে, এবং আমার মতো দেখতে সেই ছেলেটা পাগলের মতো চিৎকার করে কাঁদছে। তারপর হঠাৎ করে দেখি আমার বেডরুমের বিছানার ওপর বসে আছি, ইলেকট্রিসিটি নাই, আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি বাবা বলে চিৎকার দিলাম। একটু পরেই বাবা মোমবাতি নিয়ে আমার রুমে আসলো এবং জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি বললাম দুঃস্বপ্ন দেখেছি। বাবা হাসতে হাসতে বললেন গাধা। তারপর আমি বাবাকে অনুরোধ করলাম আমার সাথে ঘুমাতে। বাবা ঠিক আছে বলে আমার সাথে ঘুমাতে গেলেন। ঘুমানোর সময় বাবা বললেন, কি ব্যাপার, তোর রুমে এত সুন্দর গন্ধ কেন? কিন্তু আমি কোনো গন্ধ পাচ্ছিলাম না। পরের দিন সকালে সব ঠিক, আমার সব মনে আছে, কিন্তু ওই মহিলার চেহারাটা মনে করতে পারছিলাম না, কোনো রকমেই মনে আসছিল না। সময়ের প্রবাহে আমি আস্তে আস্তে ওই কাহিনীটা প্রায় ভুলে গেছি। বলতে গেলে ওটা আমি দুঃস্বপ্ন ভেবে মুছে ফেলার চেষ্টা করলাম। 2000 সালে বাবা ফার্স্ট হার্ট অ্যাটাক করে। 2002-এর ভেতরে বাবা অলরেডি 2বার হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাকের পর বাবা অনেক চেঞ্জ হয়ে যায়। সবসময় একা ঘুমাতো। মা রাতে সবসময় বাবা ঘুমাচ্ছে নাকি সব ঠিক আছে কিনা দেখার জন্য বাবার রুমে উকি দিত। একদিন রাতে মা বাবাকে দেখার জন্য রুমে ঢুকতেই দেখে যে বাবার রুমে 3টা বিড়াল ঘুমাচ্ছে। মা অনেক অবাক হলো। বাবার রুমের জানালা সব খুলে ঘুমাতেন। হার্ট অ্যাটাকের পর থেকে উনি বন্ধ ঘরে থাকতে পারতেন না। প্রায় দেখা যেত 3টা বিড়াল বাবার রুমে ঘুমিয়ে থাকত। বিড়ালগুলো অন্য রুমেও যেত না, এবং শুধু রাতে আসতো, মেবি রাত 2টা-3টার দিকে। আমার তখন প্রচন্ড অ্যাকোয়ারিয়ামের নেশা। বাসার প্রত্যেক রুমে অ্যাকোয়ারিয়াম ছিল। মা বলতো বিড়ালগুলো মাছের লোভে আসে। আমি
তখন ক্লাস 8-এ পড়ি। বাবার শারীরিক অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাওয়ার কারণে চিটাগং থেকে ঢাকার মিরপুর 2 একটা হসপিটালে আমার বাবাকে ভর্তি করানো হয়। তারপর বাবার ওপেন হার্ট সার্জারি হয় 7 এপ্রিলে। বাবার জন্য আমাদের গ্রামের বাড়িতে মিলাদ পড়ানো হবে এবং আরো কিছু পারিবারিক কাজ থাকায় আমাকে 28 এপ্রিল গ্রামের বাড়িতে যেতে হয়। আমার গ্রামের বাড়ি হল কুমিল্লার দাউদকান্দিতে। 30 এপ্রিল সকাল 7টায় খবর পাই বাবা মারা গেছে। বাড়িতে কান্নাকাটি হতে থাকে। দুপুর 1:30-এর দিকে কেউ একজন চিৎকার করে লাশ এসে পড়েছে। আমি দৌড় দিয়ে নদীর ঘাটে যাই। নদীর ঘাটে গিয়ে দেখি আমার মামা চাচা নৌকা থেকে বাবার কফিন নামাচ্ছে এবং আমার মা চিৎকার করে কাঁদছে নৌকার ভেতর। হঠাৎ আমার মনে পড়ে, আরে এই সিন তো আমি আগেও দেখেছি, একদম সেই রাতের দেখার মতো, হুবহু একই রকম, একই ঘটনা, কোনো চেঞ্জ নেই। বাবা মারা যায় 30 এপ্রিল 2002 সকাল 5:20 এবং আমি কিভাবে 1999 সালের 30 এপ্রিলে সেটা দেখতে পাই। বাবা মারা যাবার পরে 3টা বিড়াল এই বাড়িতে আর কখনো দেখা যায়নি। এই ছিল ঘটনা। এবং তিনি যেটা বলছেন যে আমার মাথায় কিছু চিন্তা আসে। বাবা ছিলেন 7 ভাই, বাবার 3 ভাই মারা যায়, দুইজন হার্টের রোগে, একজন ক্যান্সারে, এবং এই ধরনের প্রবলেম তাদের বাসায় ছিল। সো এই যে আমি আরমান ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এই যে দেখা যায় না যে এই যে আগে থেকে আলামত বা এই যে বিড়ালগুলো দেখতে পেল, এরকম কি মানে এটার কি কোনো ব্যাখ্যা আছে বা এটার কোনো এক্সপ্লেনেশন আছে? যে বিড়াল 3টা বিড়াল হঠাৎ করে মাঝরাত্রে বাসায় এসে উপস্থিত হলো, এটার কারণটা কি মনে হয়? মানে এটা কি কেউ মরার আগে যদি এরকম হয় যে দেখা যাচ্ছে হঠাৎ করে চেঞ্জ, এই যে যিনি আমাদের ইমেলটি করেছেন তিনি বলেন যে তার বাবা মারা যাবার আগে এরকম দেখা যেত 3টা বিড়াল ঘরে ঘুমোচ্ছে। ডেফিনেটলি মরার আগে তো কিছু আলামত তো দেখা যায়, কিন্তু আমি যতটুকু জানি, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যতটুকু জানি, যে মরার আগে যে মরে সেই আলামতটা দেখতে পারে বা ফিল করতে পারে। ওকে, যেমন এরকম অনেক পরিচিত আছে আমার, যে মারা যাওয়ার আগে 7-8 দিন আগে বলতেছে আমি আর থাকবো না বেশি দিন, ঠিকই 7-8 দিন পরে মারা যায়। মানে যারা মারা যায় তারা কিন্তু একটা বুঝে 1-2 মাস আগে আলামত কিছু থাকে আপনার, মানে এই ব্যাপারটাতে আমি শিওর না যে আপনার বিড়াল বা এরকম কিছু থাকতে পারে কিনা। ওকে, সো আমাদের সাথে এই ইমেলটি লিখেছেন আমাদের একজন লিসনার এবং তার নাম হচ্ছে তাহসিন, এবং তাহসিন লিখেছেন যে আই লিভ ইন নিউ জার্সি, এবং তিনি হচ্ছে 5 বছর ধরে সেখানেই আছেন, এবং তিনি বলছেন যে এখন আমি বাংলাদেশে এসে আপনাদের এই ফ্যান্টাস্টিক শো এর কথা শুনলাম, as well as I turned into a regular listener of it, so I would like to share some of my incidents too. এবং তিনি বলেছেন যে about 2 years ago তার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে 2009 সালের ঘটনা সেটা, এবং সারপ্রাইজিংলি আজকে দুটো ঘটনা আমার কাছে আছে, দুটো ঘটনাই ঘটেছিল 2009 সালে, আই ডোন্ট নো হাউ। এবং এটা হচ্ছে 2009 সালের আগস্টের দিকে, এবং তিনি সেই সময় ঘটনা বলছেন যে আই গট ম্যারিড অ্যান্ড দেন নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে তিনি চলে যান তার লজ হাউসে। সেখানে 1 উইকের জন্য থাকার প্রিপারেশন হয়। সো দ্য ফার্স্ট ডে ওয়াজ গ্রেট, এবং তিনি বলছেন যে তিনি অনেক মজা করেছেন সেখানে, বাট আফটার 2 days কোন একটা কিছু ঘটতে শুরু করলো, এবং তিনি যেটা মনে করছেন যে তখন ঘড়িতে সময় ঠিক, মনে করছেন না, তিনি একদম দেখেছেন সময়টা, সেটা হচ্ছে যে ঠিক যখন 9টা বাজলো তখন তিনি বলছেন যে আমি ব্যাকইয়ার্ডে বসেছিলাম, কিছুক্ষণ পর আই ফেল্ট সামওয়ান ইজ কলিং মি, এবং তিনি এটা ফিল করার সঙ্গে সঙ্গে তিনি বলেন যে আমি আশেপাশে তাকিয়ে দেখলাম যে কেউ আছে কিনা, দেন কেউ না থাকায় আমি আর সেটা নিয়ে চিন্তা করলাম না। কিছুক্ষণ পর আবার কেউ আমাকে কল করলো। আমি তখন উঠে ভেতরে যাই, যে চেক করে দেখি যে সবাই বাসায় ছিল না, অনলি মাই ব্রাদার ইন ল অ্যান্ড আমার হাজব্যান্ড তৌশিদ ছিল। এবং তিনি বলছেন তো আমি তাদের জিজ্ঞেস করলাম যে কেউ কি আমাকে কল করেছিল কিনা, এবং দে রিপ্লাইড যে না, কেউ তোমাকে কল করে নাই, এবং বলল যে তারা তো একেবারেই তাকে কোনো কল করে নাই বা কল করার কোনো প্রশ্নই আসছে না। দেন তিনি আবারও ব্যাকইয়ার্ডে গিয়ে বসলেন। এইবার তিনি বললেন যে আমাকে কেউ পেছন থেকে ডাব করলো। আচ্ছা, এবং তিনি বলছেন যে আমি ঘুরে দেখি যে আমার হাজব্যান্ড। আমি ওকে বললাম যে কি ব্যাপার, তুমি তখন আমাকে মিথ্যা বললা কেন? আমি জানি যে তুমি আমাকে ডাকছিলা। এবং সে বলল যে আমি তোমাকে কিছু একটা দেখাতে চাই। তো আমি কিছু বলার আগেই ও আমার হাতটা ধরে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। দেন আমরা অনেকক্ষণ হাঁটলাম।
ও আমার সাথে কথা বলছে, বাট আমি ওর কথা কিছুই বুঝতে পারছি না, কজ ও তখন স্প্যানিশ ভাষায় কথা বলছিল, বাট ও স্প্যানিশ বলতে পারতো না। দেন আমি ওকে বললাম যে ইংলিশে কথা বলো, ইংরেজিতে কথা বলার জন্য তাকে আমি বললাম যে প্লিজ ইংরেজিতে কথা বলো। ও তবুও আমার কথায় কান না দিয়ে সেই একইভাবে কথা বলে যাচ্ছে। আমি তখন তাকে বললাম যে হোয়াট ইজ দ্য প্রবলেম, ক্যান ইউ হিয়ার মি? এবং তারপর যেটা হলো সেটা হচ্ছে যে একজন বয়স্ক লোক সেই সময়ই ওই জায়গা দিয়ে পাস করে যাচ্ছিল, যে জায়গায় তারা দুজন মিলে দাঁড়িয়ে কথা বলছিল, এবং তাদের দিকে তাকিয়ে কিছুটা ধারণা করে ফেললো ভদ্রলোক, এবং তিনি বললেন যে ওই ওল্ডি এসে আমাদের বললেন যে ডু ইউ হ্যাভ সাম প্রবলেম, এবং তিনি বললেন যে কিভাবে তোমাদের সাহায্য করতে পারি। আমি বললাম যে ওকে, আমি এটা হ্যান্ডেল করতে পারবো। দেন উনি বললেন যে তুমি কার সাথে এতক্ষণ কথা বলছিলে? তো আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম। কেন? সে তখন যেটা বলল যে তুমি তোমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলে, বাট এবং সে তখন বলছে যে আমি তো কাউকে এখানে দেখছি না, সো তুমি তোমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলে মানে? আমি একটু স্মাইল করে বললাম যে সে আমার সঙ্গে আছে, ইভেন তখন তার হাজবেন্ড তার সঙ্গেই ছিলেন, সেটাই তিনি বলছেন যে আমার সঙ্গেই আমার হাজবেন্ড ছিল। দেন সেই লোকটি তার দিকে তাকিয়ে খুব অবাক হয়ে তাকিয়েছিল এবং বলল যে ইউ শুড গো হোম মাই চাইল্ড, এবং জাস্ট গো হোম। দেন সেই লোকটি চলে গেলেন। আমি আবার আমার হাজবেন্ডের দিকে তাকিয়ে বললাম যে সেই লোকটির মনে হয় কোনো একটা ভুল কোনো ধারণা বা কোনো একটা ঝামেলা আছে, সে মনে হয় কিছু বুঝছে না, এরকম উল্টাপাল্টা কথা বলছে। এটা বলে আমি যখন ওর হাতটা ধরবো ঠিক সেই সময় সে হঠাৎ করে পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, এবং আমি নিজের চোখে সেই তাকে ভ্যানিশ হয়ে যেতে যেটাকে বলে সেটা দেখলাম, এবং আমার হাতের ভেতর ওর হাতটাও ভ্যানিশ হয়ে গেল এবং পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল, এবং এটা খুবই ড্রেডফুল ছিল। এবং তিনি বলছেন যে আমি তখন একদম দেরি না করে বাসায় যেতে স্টার্ট করি, এন্ড বাসায় গিয়ে দেখি যে কেউ নেই except my husband and his brother. তো আমি তাকে কুইকলি জিজ্ঞেস করি যে তুমি আমার সাথে এরকম ফান করছো কেন, কি ব্যাপার? এবং সে আমাকে বলল যে তোমার কি প্রবলেম, মানে উল্টে তার হাজবেন্ড তাকে যেটা বললো সেটা হচ্ছে বললো যে তোমার কি প্রবলেম, তুমি আবারও সেই একটা রাবিশ কোশ্চেন নিয়ে এসছো, তুমি জাস্ট 1 মিনিট আগে এসেছিলে, 10 মিনিট মানে কিছুক্ষণ আগে এসেছিলে, এখন জাস্ট বললো যে তুমি 1 মিনিট আগে এখানে এসেছিলে, এসে একটা কোশ্চেন করে গেলা, আবার 1 মিনিট পরে আবার এসে আমাকে আরেকটা কোশ্চেন করছো, ওয়াই? এবং জাস্ট ওই মুহূর্তে আমি আমার ঘড়ি দেখলাম এবং ঘড়িতে তখন বাজে 9:10, বাট আমি 1 ঘন্টা আমার হাজবেন্ডের সাথে কাটিয়েছিলাম, এবং হাজবেন্ডের সাথে 1 ঘন্টা আমি সময় কাটিয়েছিলাম এবং কথা বলেছিলাম এবং কোন একটা জায়গায় গিয়েছিলাম। সেই সময়টা একেবারে পুরোপুরি উধাও। তো এই ছিল ঘটনা, এবং এখনো পর্যন্ত তিনি বলছেন যে কি হয়েছিল সেদিন, কার সাথে কথা বলেছিলাম, কোথায় গিয়েছিলাম, কি হয়েছিল, আই ডোন্ট নো। এরকম একটা অদ্ভুত ঘটনা যে অনেকক্ষণ ধরে সময় কাটানোর পরেও মনে হয়েছে যে এই মাত্র বোধহয় মানে জাস্ট বাসার লোকজন বলছেন যে 1 মিনিট আগে এসে তুমি আমার সাথে কথা বলে গেছো, এখন আবার সেই রাবিশ কোশ্চেনটা নিয়ে কেন এসছো। তো এই ছিল ঘটনা। তো মানুষের জীবনে অনেক উদ্ভট ঘটনা এরকম ঘটতেই থাকে এবং ঘটতেই থাকবে হয়তো। সো আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে আমাকে SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাকে সামিয়া SMS করেছেন এবং সামিয়া SMS করে আমাকে বলেছেন ফ্রম সিলেট যে কালকে তার এক্সাম, বাট এখনো পর্যন্ত তিনি ভূত FM শুনছেন। আমার যেটা মনে হয় যেটা একেবারেই ঠিক না, এই কাজটা করা একেবারেই ঠিক হচ্ছে না, কারণ এক্সামের আগে পড়াশোনাটা সবচাইতে বেশি জরুরি। কারণ একটা এক্সাম খারাপ হলে আপনার অনেক দিনের ভূত FM শোনা বন্ধ হয়ে যেতে পারে। খালেদ লিখেছেন আমাকে যে মাই ফ্রেন্ড সাগর খুলনা তুতপাড়া থেকে ভূত FM শুনছে। ওকে ফাইন, আপনি ইনফর্ম করছেন সেটা। ইউ লিখেছেন যে তিনি রেগুলারই ভূত FM এর একজন লিসনার। ওকে, থ্যাংক ইউ। তৌফিক রাজশাহী থেকে লিখেছেন যে আচ্ছা কলেজ ভূত FM ভালো, আচ্ছা একসাথে তার কথার মানে যে SMS টি পাঠিয়েছেন সেখানে কোনো স্পেস নাই, সুতরাং পড়াটা খুব ডিফিকাল্ট। জিনিয়া লিখেছেন ফ্রম বরিশাল, এবং তিনি বলছেন তিনি অনেক অবশ্যই সাউন্ড কোয়ালিটি একটু বেটার হতে হবে সেজন্য। আর যাই হোক, আমি ঘটনায় চলে যাই। সেটা ছিল 2009, ডেট মনে নেই। আমি যে বিল্ডিংটায় থাকি সেই বিল্ডিং এ আর এক মেয়ের সাথে আমার তখন খুব ভালো একটা রিলেশন ছিল।
আমরা দুইজনকে অনেক বেশি ভালোবাসতাম। আমাদের বিয়ের কথাবার্তা চলছিল সেই সময়। যেহেতু বিয়ের কথাবার্তা চলছে সেহেতু আমাদের প্যারেন্টসরা আমাদের দেখা সাক্ষাতে বারণ করে দিয়েছিলেন। আমরাও তাদের কথা মতো অবাধ্য হইনি। দেখা হতোই না তেমন আমাদের। বাট আমরা একদিন ডিসাইড করলাম যে লুকিয়ে দেখা করব। যেহেতু একই বিল্ডিং এ থাকতাম সেহেতু ঠিক করলাম যে রাতে ছাদে গিয়ে দেখা করব। ওকে SMS দিয়ে জানিয়ে দিলাম যে রাত ঠিক 12টায় যেন ও ছাদে যায়। আমাকে একটা মিস কল দেয়। আমি ঘড়ির কাঁটা যখন ঠিক 12টা তখন রেডি হলাম ছাদে যাওয়ার জন্য। বাট ও তখন আমাকে ফোন করে বলল যে বাসায় একটু প্রবলেম হয়েছে, 12টায় না গিয়ে 2টার দিকে যাবে। আমিও রিপ্লাই দিলাম ওকে। দেন আমি রাত ঠিক 2টায় চুপি চুপি ছাদে উঠলাম। সেদিন যে চন্দ্রগ্রহণ আমি জানতাম না। চারপাশ দেখি ঘুটঘুটে অন্ধকার, কোথাও কারো কোনো সারা শব্দ কিছুই নেই, শুধু ঝিঝি পোকাদের আওয়াজ পাওয়া যাচ্ছিল। আমি ওকে খুঁজতে লাগলাম। ভাবছিলাম ও আমার আগে এসে আমার জন্য ওয়েট করছে কিনা, বাট আশেপাশে কোথাও ওকে দেখতে পেলাম না। আমাদের ছাদে একটা অনেক বড় পানির ট্যাঙ্ক ছিল। রাতের অন্ধকারে ওটাকে একটা বিশাল বড় মনস্টারের মতো লাগছিল। ওকে দেখে আমার বুকের পাটা হিম হয়ে গেল। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছিলাম না কি করব, থাকবো নাকি চলে যাব। তো প্রায় 30 মিনিট এভাবে চলে গেল। আমি ঠায় দাঁড়িয়েছিলাম, বুক ঢিপ ঢিপ করছিল। হঠাৎ একটা কিসে যেন আওয়াজ হলো। আওয়াজটা আমি কোন দিক থেকে আসছিল ঠিক বুঝতে পারলাম না। তো আমি একা থাকলে অনেক আগে নেমে যেতাম ছাদ থেকে। বাট আমি যদি নেমে যাই ও যদি এসে পড়ে তাহলে কি হবে। সুতরাং আমি নেমে যাচ্ছিলাম না। ঘড়ির কাঁটা কয়টা জানি না, বাট আমার কাছে যেটা মনে হলো যে পানির ট্যাঙ্কের পেছনে কিছু একটা নড়ে উঠল। আমার মাথা থেকে ভয়ের যা চিন্তা ছিল সেই চিন্তা একদম সরে গেছিল। আমার মনে হচ্ছিল যে যার জন্য গভীর রাতে আমি ছাদে এসেছি সে নিশ্চয়ই আমাকে বোকা বানাচ্ছে। তখন একদম ভয় টয় সবকিছু ভুলে গিয়ে স্বাভাবিক একটা মানুষ হয়ে উঠলেন তিনি। আস্তে আস্তে আমি ওই পানির ট্যাঙ্কের কাছাকাছি যেতে শুরু করলাম। যত কাছে যাই তত আওয়াজ বাড়তে থাকে। আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আওয়াজের উৎস। এবং আমি যখন ছাদের একদম লাস্ট মাথায় চলে আসি তখন দেখি একটা কালো কুচকুচে লোক আমার দিকে তাকিয়ে আছে। লোকটার চোখ নেই। আমি অবাক হয়ে দেখলাম যে লোকটার চোখে যে কোটর আছে বাট চোখ নেই। এক টুকরো হোয়াইট ব্রেডে যদি এক গাদা লাল পিঁপড়া ছেড়ে দেয়া হয় তবে যেমন দেখা যাবে ঠিক সেই রকম লাগলো ওই কালো লোকটার চোখের কোটরটা। লোকটা আমাকে দেখে হাসলো। আমি আরো অবাক হয়ে দেখলাম যে তার মুখের ফাঁক দিয়ে জিভটা আলতো করে বেরিয়ে আছে। লোকটা দিব্যি মেয়েলি গলায় আমাকে বলল, এত দেরি করলে কেন? সেই 12টা থেকে এখানে একা একা দাঁড়িয়ে আছি। আমার মাথাটা ঘুরে উঠল। আমার পেটের ভেতর কেমন যেন একটা পাক দিয়ে উঠল। আমার আর কিছু মনে নেই। চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে। আমি ছাদে একা পড়ে আছি আর আমার আশেপাশে পুরো বিল্ডিং এর মানুষ। এই হলো আমার এক্সপেরিয়েন্স। আমি আজও জানি না কি দেখেছি সেদিন, জানি না কি ছিল সেটা। চোখবিহীন সেটা কি কোনো জন্তু ছিল কিনা, নাকি কোনো মানুষ ছিল, নাকি অন্য কিছু ছিল, তো সেটা জানা নাই। বাট শুধু এইটুকু জানি আমি কিছু একটা দেখেছি, কিছু একটা এক্সপেরিয়েন্স করেছি। যা করেছি তার সাথে বাস্তবতার কোনো মিল নেই, বাট ফিল করেছি আমি, নিজের চোখে দেখেছি আমি, যার আজও কোনো সমাধান আমি দিতে পারবো না। আমি কোনো যুক্তিতে যেতে পারবো না, কজ এই জিনিসটা আমি আর কখনো এক্সপেরিয়েন্স করিনি। আর এরপর আমি, আমার বউ, রাতে আমরা অনেক ছাদে হেঁটেছি, দেখেছি, পাশাপাশি হেঁটেছি, বৃষ্টিতে ভিজেছি, বাট কখনো আর কিছু দেখিনি। শুধু আমার ওয়াইফ মাঝে মাঝে কেমন যেন আনমনা হয়ে যেত আর বলে উঠত, চলো না ওই যে পানির ট্যাঙ্কের পেছনটাতে যাই। তখনই সেই অভিশপ্ত সেই রাতের কথা আমার মনে পড়ে যেত আর আমি ওর হাতটা শক্ত করে চেপে ধরতাম। এই ছিল ঘটনা। সুতরাং এই ঘটনাটাও আমার কাছে খুব অদ্ভুত টাইপের লেগেছে, খুব উইয়ার্ড লেগেছে যে আপনি যদি সত্যি কারোর জন্য ওয়েট করেন আর ঠিক সেই মুহূর্তে
যদি আপনি দেখেন যে যার জন্য ওয়েট করছেন তিনি না এসে অন্য একজন কেউ আসলো, তখন আপনারও নিশ্চয়ই এরকম একটা অনুভূতি হবে। সো আপনার যদি এরকম ধরনের কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে এসএমএস করে জানান এবং এসএমএস করব। তো আমাকে এসএমএস করেছেন এটা রাজীব চৌধুরী, এবং তিনি একজন ইঞ্জিনিয়ার, ঢাকাতে থাকেন, এবং তিনি যে ঘটনাটা বলছেন সেটা হচ্ছে যে আমি আজ যে ঘটনাটা বলবো সেটা আমার জীবনের মাত্র 1 সপ্তাহ আগে ঘটেছে, এবং ঘটনার স্থান সিলেট হাইওয়ে। আমরা সিলেট হাইওয়ে নিয়ে বেশ কিছু ঘটনা কিন্তু এর আগেও আমরা ভূত এফএম আলোচনা করেছিলাম, এবং এই হাইওয়েতে নানান সময়ে নানান মানুষের নানান ধরনের এক্সপেরিয়েন্স হয়, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তো সেরকমই একটা ঘটনা পাঠিয়েছেন, এবং তিনি বলছেন যে আমি প্রায় সময় আমার মানে কোন একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যান সিলেটে, এবং সেই সুবাদে তাকে প্রায়ই সিলেটে যেতে হয়। এই জন্য তিনি সাধারণত খরচ বাঁচানোর জন্য নন এসি বাসে চড়েন, এবং সেদিন তিনি সিলেট যাচ্ছিলেন একটা বাসে করে, এবং তিনি জার্নির সময় সাধারণত বাস থেকে নামেন না, সাথে করে পানি কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিস এগুলো আনেন না, কারণ সিলেটে কোনোখানেই তিনি থাকেনও না, দিনে এসে দিনেই ফেরত যান, আর বাসে তিনি সারা রাত ঘুমিয়েই কাটিয়ে দেন। আমি আর একটু সহজ করেই বলি, তিনি আসলে বেসিক্যালি ফ্রেন্ড না, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যান সিলেটে, এবং তিনি মাঝে তিনি যেটা করেন সেটা হচ্ছে যে তিনি একটা উজান তাঁতি বা এরকম কিছু একটা নাম হবে বোধহয়, আমি ঠিক জানি না, সেই জায়গাটায় একটা স্থানে তিনি 20 মিনিট বাস দাঁড়ায়, এবং সেই সময় তিনি নামেন, মানে 20 মিনিট সেখানে বাস বিরতি দেয় আর কি, এবং সেই সময়টায় তিনি কোনোদিনই কোনো হালকা খাবার খান না, আর আলসেমির কারণেই তিনি এই সময়টা ঘুমিয়েই কাটান। সেদিন মানে গত বৃহস্পতিবার তিনি ঠিক একইভাবে ঘুমিয়ে কাটাচ্ছিলেন। এমন সময় বাস থেকে সবাই নেমে খাবার খেতে গেল সেই রেস্টুরেন্টটিতে, এবং যথারীতি তিনি নামেননি, ঘুমাচ্ছিলেন। এমন সময় তার খুব পানির পিপাসা পেল, এবং যেটা আগে কখনো কোনোদিনই হয়নি এরকম, এবং তবুও তিনি আলসেমির কারণে উঠলেন না ঘুম থেকে, একইভাবে ঘুমাচ্ছিলেন। কিন্তু তিনি বলেন যে আমার পিপাসা গেল না, আরো জেকে বসলো। এমন সময় একে একে সবাই বাসে ফিরে আসতে লাগলো। বাসে এসে ড্রাইভারও গাড়ি প্রায় ছেড়ে দেবে, এমন সময় আমার পিপাসা প্রচন্ড আকার ধারণ করলো, এবং আমি আর পারছিলাম না, হাতে সময়ও নেই। এমন সময় আমার পাশে এসে বসলো ছোট্ট 12-15 বছরের একটি ছেলে। আমি ছেলেকে রিকোয়েস্ট করলাম যে আমাকে যেন 12 টাকা দিয়ে একটা পানি এনে দেয় নিচের দোকান থেকে, এবং তিনি মানি ব্যাগ খুলে কোন রকমে ছেলেটাকে টাকা বের করে দিলেন। ছেলেটাও না করলো না, সে দৌড়ে বাস থেকে নেমে গেল, এবং পানি আনতে যাবে এমন সময় চালক হর্ন দিতে লাগলো, গাড়ি ঘুরিয়ে যাবার তাড়া দিতে লাগলো, এবং সে ছেলেটাকে সেও সঙ্গে সঙ্গে ছেলেটাকে জানালা দিয়ে তাড়াতাড়ি ডাকছে যে হ্যাঁ তাড়াতাড়ি আসো, বাস তো ছেড়ে দিচ্ছে। ছেলেটা আস্তে আস্তে বাস প্রায় ছেড়েই দিল। এমন সময় ছেলেটা উঠে এলো, এবং সে হাঁপ ছেড়ে বাঁচল। ছেলেটা বোতল নিয়ে আমার কাছে আসতেই, এরপরে আমি তার ভাষাতেই বলি, ছেলেটা বোতল নিয়ে আমার কাছে আসতেই আমি ছেলেটাকে একটা থ্যাঙ্কস দিয়ে বোতলের মুখ খুলে ঢকঢক করে পানির বোতলটা প্রায় শেষ করে দিয়ে চোখ মেলে দেখি আমার কোনো পিপাসা নেই, আমি মাত্র পানি খেলাম, তাই আমার হাতে এখন একটা আস্ত পানির বোতল। বাসে কেউ নেই, আমি একা, বাস এখনো ছেড়ে যায়নি, ড্রাইভার নেই, শুধু আমি একা, আর আমার হাতে একটা পানির বোতল যেটা কখনোই আমার হাতে ছিল না। আমি বোতল নিয়ে বাসে উঠিনি। অনেকক্ষণ বসে থাকার পর বাস ড্রাইভার এসে সবাইকে ডাকা শুরু করলো। আমি আবারও ঘুমিয়ে যাই, এবং আমি পরদিন সিলেট এসে পৌঁছালে তখন আমার আগের কথা মনে পড়ে। স্বপ্ন দেখেছি মানছি, পুরাই আজগুবি ঘটনা মানছি, সবকিছুই মানছি, কিন্তু সেই পানির বোতলটা আমার হাতে থাকার কথা ছিল না, সেটা আমার হাতে এলো কিভাবে? এবং সেই প্রশ্নের উত্তর তিনি আপনাদের কাছেও জানতে চেয়েছেন। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনারা এই ঘটনাটি পাঠিয়েছেন যিনি, তার নামটি এখনো দেখতে পাচ্ছি না, যাই হোক তার ঘটনায় চলে যাই। তিনি লিখেছেন, বেশ কিছুদিন আগে আমি আর আমার এক সহকর্মী একটি বিশেষ কাজে চট্টগ্রাম থেকে রাতের ট্রেনে ঢাকা যাচ্ছিলাম। আমরা যে কামরাটিতে উঠি সেটি ছিল বগির শেষে, টয়লেটের পাশে। সেদিন ট্রেনের যাত্রী অস্বাভাবিক রকম কম ছিল। আমাদের কামরাটিতে আর 2 জন অপরিচিত যাত্রী ছিল। ট্রেন ছাড়ার বেশ কিছুক্ষণ পর সবাই ঘুমাবার প্রস্তুতি নেয়। আমি রুম থেকে বেরিয়ে টয়লেট যাবার সময় লক্ষ্য করি টয়লেটের পাশে মেঝেতে এক বৃদ্ধ লোক একটি ব্যাগ নিয়ে হাঁটুয় মুড়ি দিয়ে মাথা নিচু করে বসে আছে। আমি অতি উৎসাহ নিয়ে তাকে জিজ্ঞাসা করি, চাচা কই যাবেন? বৃদ্ধ লোকটি ধীরে ধীরে মাথা উঁচু করে আমার দিকে তাকালো। দেখলাম পুরনো সাদা পাঞ্জাবি আর লুঙ্গি পরিহিত লোকটিকে। দেখলাম থুতনির কাছে এক গোছা সাদা দাড়ি। আরো দেখলাম লোকটার চোখটার বাম পাশের চোখটি ছিল অসম্ভব খোলা
এবং ভয়ঙ্কর। লোকটি সেই ভয়ঙ্কর চোখ দিয়ে কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে অত্যন্ত বিরক্তির সুরে বলল, ঢাকা। আমি আর কথা না বাড়িয়ে টয়লেট ছেড়ে রুমে গিয়ে শুয়ে পড়ি। এমনিতে আমার ট্রেনে ঘুম আসে না, তাই বাতি নিভিয়ে দিয়ে অন্ধকারে চোখ খোলা রেখে শুয়েছিলাম। এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে, এমনকি আমার সহকর্মীও। বুঝতে বাকি রইল না এরা সবাই ট্রেনে ঘুমোতে অভ্যস্ত। এভাবে কিছুটা সময় যাবার পর হঠাৎ লক্ষ্য করলাম দরজার কিছু অংশ, খোলা অংশ দিয়ে কিছু একটা দেখা যাচ্ছে। অনেকক্ষণ লক্ষ্য করার পর বুঝতে পারি জিনিসটা আর কিছুই না, একজোড়া চোখ। স্বাভাবিকের চেয়ে বড় চোখ দুটি লম্বালম্বি ভাবে আমার দিকে তাকিয়ে একটু পরপর পলক ফেলছে। কিছুটা ভয় পেলেও নিশ্চিত হওয়ার জন্য মনে সাহস এনে উঠে দাঁড়াতে চোখগুলো চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। হ্যালুসিনেশন ভেবে ব্যাপারটাকে পাত্তা না দিয়ে দরজাটা ভালোভাবে লাগিয়ে আবার এসে শুয়ে পড়লাম। শোবার কিছুক্ষণের মধ্যে আমার চোখে রাজ্যের ঘুম এসে জড়ো হলো। কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। ঘুম ভাঙল একটা দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে দেখলাম অসম্ভব সুন্দর এবং নির্জন একটি জায়গায় আমি হাঁটছি, সাথে অপরিচিত একটা ছেলে। হঠাৎ দেখতে পাই দূরে একদল মানুষ আমাদের দিকে এগিয়ে আসছে। ছেলেটি আমাকে ওই মানুষগুলোকে দেখিয়ে বলল ওরা আমাকে নিতে আসছে। মানুষগুলো কাছে আসতে দেখলাম এরা সবাই বোরকা পরা মহিলা। শুধু ঘোলাটে ভয়ঙ্কর চোখ ছাড়া তাদের কারো মুখ দেখা যাচ্ছিল না। ছেলেটি ওদের সাথে যেতে যেতে আমি জিজ্ঞেস করলাম ওরা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ছেলেটি জবাব দিল ওদের দেশে। আমি প্রশ্ন করলাম ওরা কারা? ছেলেটি আমার দিকে তাকিয়ে অত্যন্ত ধীর কণ্ঠে বলল ওরা সবাই জিন। এই কথা শোনার পর সবাই আমার দিকে তাকিয়ে অত্যন্ত বিকট আর ভয়ঙ্কর ভাবে হাসি দেয়। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমার ভীষণ অস্থির লাগছিল আর আমি ঘামছিলাম। নিজেকে সহজ করার জন্য পানি খেয়ে সিগারেটের প্যাকেটটা নিয়ে রুম থেকে বের হয়ে টয়লেটের পাশে দাঁড়িয়ে জানালার দিকে মুখ করে সিগারেট ধরলাম। লক্ষ্য করলাম বৃদ্ধ লোকটি আর সেখানে নেই। এবং একটু পরেই ভারী গলায় পেছন থেকে কে আমাকে ডাকলো। ঘুরে দাঁড়াতে দেখলাম যা, তাতে আমার রক্ত হিম হয়ে গেল। আমার নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। দেখলাম আমার সামনে বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে, যার উচ্চতা আমার চাইতে বেশি। ভয়ঙ্কর দুই ঘোলাটে চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। মহিলাটি আমাকে প্রশ্ন করল বাথরুমটা কোথায়? আমি বুঝতে পারছিলাম না কি করব। শুধু ডান হাত প্রসারিত করে বাথরুমটা দেখিয়ে এক দৌড়ে রুমে এসে কলিগকে ডেকে তুলি। তাকে কিছু না বলে বাথরুমের সামনে নিয়ে আসি। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে 30 সেকেন্ডের চাইতেও কম সময়ের মধ্যে মহিলাটি উধাও। বাথরুমও খালি। আমার কলিগ বারবার জিজ্ঞাসা করার পরও ব্যাপারটি এড়িয়ে যায়। রুমে এসে বাকি রাতটুকু কাটিয়ে দিই, কারণ ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছিলাম না। না ঘুমিয়ে কাটিয়ে দিই বাকি রাতটা। সকালে ট্রেন থেকে নেমে যেই বাসায় যাই তার সামনে ছোট্ট একটা ভিড় দেখতে পাই। একজনকে জিজ্ঞেস করতেই বলে গতরাতে এই বাড়ির একটা ছেলে মারা গেছে। ভিড় এগিয়ে গিয়ে দেখি কফিনের মধ্যে যে মৃত মানুষটি শুয়ে আছে সে আর কেউ না, গতরাত্রে স্বপ্নে দেখা সেই ছেলেটি, যার মুখটি আমার কাছে এখনো জীবন্ত। আমি বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে। নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। নিজেকে সামলাতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই বুঝতে পারি আমার গায়ে প্রচন্ড জ্বর। তাই কাজ শেষ না করেই আমাকে চট্টগ্রাম থেকে ফিরে আসতে হয়। 6-7 দিন আমার জ্বর ছিল, কিন্তু এই ঘটনা কাউকে বলিনি, কেননা আমার কথা বিশ্বাস করবে না। আমি নিজেও ওই ঘটনার কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারিনি। শরীর ভালো হবার বেশ কিছুদিন পর আমি একদিন রাত করে বাসায় ফিরছিলাম। হঠাৎ লক্ষ্য করি বাসার সামনে আধো আলোকিত একটা জায়গায় কেউ একজন বসে আছে। ভালো করে খেয়াল করে দেখি এক বৃদ্ধ লোক হাঁটু মুড়ে হাঁটু ভাঁজ করে বসে আছে এবং যার থুতনিতে একগোছা সাদা দাড়ি আর ঘোলাটে চোখ, ভয়ঙ্কর সেই চোখ কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে নামটা জানাননি, নামটা জানালে খুব ভালো হতো। এইটাই ছিল তার ঘটনা। সো অনেক ইন্টারেস্টিং। এবং আমি দেখতে পাচ্ছি এর মধ্যে এবং ইমেইলটা আমাকে যিনি পাঠিয়েছেন তিনি বলেছেন যে ভাইয়া মেবি আপনারা শুনেছেন about the horrible stories of Cox's Bazar to Teknaf Marine Drive Highway. I would like to share one. Okay, and তার ঘটনাটা হচ্ছে এরকম যে তখন অনেক সন্ধ্যা, প্রায় 6:45 মানে 6:45 মতন বাজে। রাতে চাঁদ নেই কিন্তু অনেক তারা। এই টাইমে এই রাস্তায় রিক্সা খুবই কম দেখা যায়। তবুও একজন রিক্সার জন্য দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি রিক্সা পান, কিন্তু রিক্সাতে কোনো ল্যাম্প ছিল না। তিনি ভাবলেন মাত্র 2 কিলো পথ, ল্যাম্পের দরকার হবে না। রিক্সা চলতে থাকে। তিনি রিক্সায় উঠে পড়েন এবং
যেটা হয় সেটা হচ্ছে জোয়ার থাকার কারণে রাস্তার পাশেই পানি চলে এসেছে। ভালো লাগছিল তার, অনেক বাতাস, কিন্তু তিনি ভুলে যান যে তার যেখানে পৌঁছাতে 15 মিনিট লাগার কথা অলরেডি 45 মিনিট হয়ে গেছে। এমন সময় তিনি যখন যাচ্ছিলেন তখন একজনকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখতে পান যে সেই লোকটি পানিতে ভেসে এসেছে। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে, তার কাছে যেটা মনে হয় তা হলো যে লোকটি তখনও বেঁচে আছে, কিন্তু সেন্সলেস, এবং তার ডান হাতের একটি আঙুল নেই। তিনি তাকে নিয়ে রিকশাতে উঠলেন। কিছু দূর যাবার পর সেন্সলেস লোকটির সেন্স আসে। তিনি আটকে উঠলেন এবং রিকশা থেকে নেমে দৌড় দিয়ে চলে গেলেন এবং বললেন যে ভাই আপনি নিচে নেমে পড়েন এবং পালান। এই বলে তিনি জোরে দৌড় দিলেন। রিকশাতে বসে থাকা ব্যক্তিটি খুবই অবাক হলেন যে কেন এরকম একটা আচরণ করার কি দরকার, যে আমি তাকে তুলে নিয়ে আসলাম, সেন্স ফেরার সঙ্গে সঙ্গে সে উদ্ভটভাবে রিকশা থেকে নেমে দৌড় দিল, উল্টে আমাকে বলছে যে ভাই আপনি পালান। পিছনে ঘুরে অবাক হয়ে দেখলেন, কিন্তু যখনই সামনে ঘুরলেন তখনই সেন্সলেস হয়ে পড়লেন। যখন সেন্স আসে তখন তিনি নিজেকে খুঁজে পান সেই জায়গায় যে জায়গায় তিনি আগের লোকটিকে সেন্সলেস অবস্থায় পেয়েছিলেন, এবং আরো দেখলেন যে তারও সেই আগের লোকটির মতো ডান হাতের একটি আঙুল নেই। এবং সেই সময়টা ছিল 6:55 কিছু পরে, বা সময়টা অবশ্য এখানে উল্লেখ নাই। সময়টা ছিল হয়তো সময়টা উল্লেখ আছে, এবং সেই সময়টাও ছিল 6:55। 6:45 আগের লোকটিকে পেয়েছিলেন, এবং তিনি যখন নিজেকে উদ্ধার করলেন, জেগে উঠলেন, তিনিও 6:55তেই জেগে উঠলেন। খুবই অদ্ভুত ব্যাপার, খুবই আজব ঘটনা, এবং তারও হাতের একটি আঙুল ছিল না। এই ঘটনাটা আমাদের লিখে পাঠিয়েছেন একজন, তিনি তার নামটি লেখেননি, বাট আমি জানি না, আমি কক্সবাজারে যে এ ধরনের কোনো ঘটনা শুনিনি। কক্সবাজার টু টেকনাফ যে মেরিন ড্রাইভ, সেখানে এরকম ঘটনা ঘটে কিনা, বা আদৌ এই ঘটনা সত্যি কিনা, বা আপনারা শুনেছেন কিনা, সেটা ইচ্ছা করলে আমাকে জানাতে পারেন আপনারা SMS এর মাধ্যমে। লিখে ফেলুন SH শাউট স্পেস